শুভ সকাল। আমি ডাক্তার তুষার মাহমুদ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড সৌজন্যে এবং বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির নিবেদিত এখন টিভির নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। আজকে আমরা কথা বলবো গর্ভাবস্থায় হরমোনজনিত রোগের ঝুঁকি ও ব্যবস্থাপনা নিয়ে, এবং এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার ফারুক পাঠান স্যার এবং ডাক্তার নাজমা আক্তার ম্যাডাম। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। প্রথমে ম্যাডাম, যেহেতু আমরা কথা বলবো আজকে গর্ভাবস্থায় হরমোনজনিত রোগের ব্যবস্থাপনা, ঝুঁকি এবং এর যে চ্যালেঞ্জগুলি থাকে সেটা নিয়ে আমরা গর্ভাবস্থায় আগের ফেজগুলি নিয়েও কথা বলবো, যে হরমোনজনিত অনেক রোগী থাকে তাদের গর্ভাবস্থায় মানে প্রেগন্যান্সির জন্য কোনো চ্যালেঞ্জ ফেস করে কিনা, কি সমস্যা হতে পারে বা কি প্রিকশন নিলে এই প্রেগন্যান্সির সম্ভাবনাটা বাড়তে পারে, সেটা নিয়ে যদি একটু মোটা দাগে একটু বলেন। কারণ অনেকেই থাইরয়েড রোগের কারণে থাকতে পারে, অনেকে ডায়াবেটিক রোগী থাকতে পারে, তাদের প্রেগন্যান্সি নিয়ে কিন্তু অনেকেই এই ইনফার্টিলিটি কেসগুলি আসে, সেটা নিয়ে যদি একটু বেসিকটা শুরু করে দেন। জি, ধন্যবাদ। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। আজকে আলোচনা যদি বলি, আসলে এটা দিয়েই শুরু হওয়া উচিত। গর্ভকালীন বলার আগে যে গর্ভধারণ, এই গর্ভধারণের ঝুঁকির মধ্যে কিন্তু এই হরমোনজনিত রোগগুলো রয়েছে। যেমন হচ্ছে কারোর যদি আগে থেকে ডায়াবেটিস থাকে, কারোর যদি ওবেসিটি থাকে, ওজন আধিক্য যদি থাকে, কারোর যদি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যেটাকে এখন আমরা নতুন নামে ডাকি, সেটা হচ্ছে পলিএন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম, অথবা কারো যদি আগে থেকে থাইরয়েডের সমস্যা থাকে, সেটা হাইপোথাইরয়েড হতে পারে বা হাইপারথাইরয়েড, এই সব কিছুই কিন্তু গর্ভধারণের কিন্তু ঝুঁকি বা গর্ভধারণটা হয়তো ব্যাহত করার অনেক ঝুঁকি কিন্তু তৈরি করে। তো সেই ক্ষেত্রে একজন রোগী যার আগে থেকে হয়তো বা তার ডায়াবেটিস আছে বা এই ধরনের অন্য কোনো হরমোনজনিত রোগে তিনি ভুগছেন, তার যদি গর্ভধারণে কোনো সমস্যা উনি ফেস করে থাকেন, তাহলে কিন্তু তাকে যেটা প্রথমেই করতে হবে সেটা একজন হরমোন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে তিনি যে রোগে ভুগছেন সেই রোগটির আগে সাম্যাবস্থা বা তার একটা কন্ট্রোলড অবস্থায় নিয়ে আসতে হবে। তাতে কিন্তু তার এই ঝুঁকিগুলো অনেকটাই ওভারকাম হয়ে যায়। যখন একটা কন্ট্রোলড অবস্থা, এটা ডায়াবেটিস হতে পারে, এটা থাইরয়েডের সমস্যা হতে পারে, বা আমাদের যখন ওজন বেশি থাকে সেই ওজনটাকে যখন আমি কমিয়ে নিয়ে আসছি, যখন আমার পিএমএসের আমাদের তখন সিমটমগুলো বা হরমোনগুলো তখন অ্যাক্টিভ হচ্ছে, তো তখন কিন্তু গর্ভধারণটা সহজ হচ্ছে। সাথে সাথে তাকে কিন্তু একজন প্রসূতি বিভাগের একজন বিশেষজ্ঞের সাথেও কিন্তু, আমরা স্ত্রী রোগ বিশেষজ্ঞ বলি, তারও কিন্তু পরামর্শ নিতে হবে। তার মানে কিন্তু এটা একটা কম্প্রিহেন্সিভ অ্যাকশন। এখানে কি ডায়েটারি মডিফিকেশন থাকবে, তার লাইফস্টাইল মডিফিকেশন থাকবে, তাহলে একজন নিউট্রিশনিস্ট থাকতে পারে, একজন ফিজিক্যাল ট্রেনার থাকতে পারে বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি ট্রেনার থাকতে পারে। তো সব কিছু মিলিয়ে কিন্তু একজন রোগী তার গর্ভধারণের যে ঝুঁকিগুলো বা গর্ভধারণের যে ব্যাহত হচ্ছে সেই ব্যাপারগুলো কিন্তু তিনি ওভারকাম করতে পারেন। তার মানে প্রথম স্টেপটাই হচ্ছে যে আমি যে রোগেই ভুগছি না কেন, আমি আগে চিন্তা করছি, প্ল্যান করছি যে আমি গর্ভধারণ করতে চাচ্ছি। এই প্ল্যান যখন উনি করছেন, তখনই তার যে ডক্টরগুলো, আমি যেটা বললাম যে হরমোন বিশেষজ্ঞ বা গাইনি বিশেষজ্ঞ বা আমার ওজন বেশি, তাদের সাথে পরামর্শ করে কিন্তু তাকে আগে স্থিতি অবস্থায় আসতে হবে, তার সাম্যাবস্থায় আসতে হবে, তার কন্ট্রোল ওয়েতে আসতে হবে, তারপরে উনি প্ল্যান করবেন। এর পরবর্তীতে তার যে গর্ভধারণ হওয়ার পরে সেই সময় তাকে একটি পরিপূর্ণ চিকিৎসা ব্যবস্থার মধ্যে দিয়ে যাওয়া, সেটা শুধু যে ওষুধ তা কিন্তু না, জীবন প্রণালী, তার খাদ্যাভ্যাস বা তার কি ঝুঁকি হতে পারে, তার কি প্রবলেম হলে তাকে কোন প্রিকশন নিতে হবে, এই ব্যাপারেও কিন্তু তার একটি সম্যক ধারণা থাকতে হবে, একটি প্ল্যান থাকতে হবে। তাতে তার যেটা হবে, গর্ভকালীন ঝুঁকিগুলো কমিয়ে আনা সম্ভব। তারপরের প্ল্যানটা হচ্ছে যে আমি প্রসবকালীন কোনো জটিলতাগুলো এড়ানোর জন্য, সেটারও কিন্তু একটা প্ল্যান থাকে। তাহলে ওনাকে সবসময় একটি রেগুলার বেসিসে তার চিকিৎসকের শরণাপন্ন হয়ে এই ঝুঁকিগুলো কিন্তু উনি ওভারকাম করতে পারেন। অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে বেসিক আজকের প্রোগ্রামের বেস লাইনটা আপনি করে দিন। স্যার, আমি আপনার কাছে জানতে চাবো, এই যে ম্যাডাম ওবেসিটির কথা বললেন, ডায়াবেটিসের কথা বললেন, হরমোনজনিত বিভিন্ন রোগগুলি নিয়ে কথা বললেন, স্পেসিফিক যদি একটা বলি, আমাদের দেশের পার্সপেক্টিভ থেকেই দেখা যায় যে থাইরয়েডের হাইপোথাইরয়েডিজমও হতে পারে, হাইপারথাইরয়েডিজম হতে পারে, যে কোনো একটা থাইরয়েড বিষয়ের রোগ অনেক মহিলাদেরই, আর্লি ইয়াং মেয়েদেরও থাকে, এবং হলেই তাদের মধ্যে একটা প্রি ম্যারিটাল স্টেজেই যদি ধরা পড়ে, যারা ওষুধ খাচ্ছে, একটা ভয় থাকে যে গর্ভধারণের হয়তো সম্ভাবনাটা চলেই যাবে। এটা কি সবসময় যে থাইরয়েডজনিত রোগ থাকা মানেই বা হরমোনজনিত কোনো একটা রোগ থাকা মানেই গর্ভধারণের প্রবলেম হবে? ধন্যবাদ আপনাকে একটা সুন্দর প্রশ্ন করার জন্য।
দেখুন, আমরা গর্ভকালীন অবস্থা অনেক রোগী আসে আগে থেকে সমস্যা ভুগছে, যে আপনি যেটা বললেন যে থাইরয়েড নিয়ে কথা বলছেন আপনি। আগে থেকে এই থাইরয়েড সমস্যা তো এটা যে কোনো বয়স থেকে হইতে পারে, ফ্রম দ্য চাইল্ডহুড থেকে শুরু করে একবার বৃদ্ধ বয়স পর্যন্ত হইতে পারে। রিপ্রোডাক্টিভ এজের আগে দিয়ে বা সময়ে অনেক মেয়েরা এই থাইরয়েড প্রবলেম ভুগছেন, বেশি করে হাইপোথাইরয়েড খুব কমন আমাদের দেশে। হাইপোথাইরয়েড কিছু আছে। ধরেন একটা মহিলা গর্ভকালীন প্রসূতি সময়কালে বা তার যে গর্ভ অবস্থা যে এইজটা থাকে রিপ্রোডাক্টিভ এইজ বলি আমরা, সে থাইরয়েড সমস্যা ভুগছে, সেটা হাইপোথাইরয়েডই হোক ধরে নিলাম প্রথমে, সে এটা সারা জীবনে তাকে তাই হাইপোথাইরয়েড ট্রিটমেন্টে আওতায় থাকতে হবে। হাইপোথাইরয়েড ট্রিটমেন্ট মানে কি, আমার হরমোন কমে গেছে, আমাকে বাড়ির থেকে রিপ্লেস করতে হবে, আমাকে এটা এডিকুয়েট রিপ্লেসমেন্ট আমার করতে হবে। একটা প্রবলেম যেটা হয়, যদি এডিকুয়েট রিপ্লেসমেন্ট না হয়, ট্রিটমেন্ট ঠিকমতো না করেন, তাহলে কী হয় কি, একমাত্র প্রথমত যদি আমার গর্ভ হবে না, আই ক্যানট কনসিভ, আমি কনসিভ করতেই পারবো না। কেমন, আর কনসিভ যদি হয়ও, তো আমার কী প্রবলেম হতে পারে, একটা হয়তো আমার মিসক্যারেজ, অ্যাবর্শন হয়ে যেতে পারে, আমার বার্থ প্রবলেম আসতে পারে, প্রিমেচিউর ডেলিভারি হতে পারে, বিগ বেবি আসতে পারে, যার কারণে আমার হলো প্রসূতির সমস্যা আসতে পারে, সিজনের সেকশন পরিমাণ বেশি বেড়ে যায়, হ্যাঁ, অ্যাক্লামসি আসতে পারে, হাইপার টেনশন আসতে পারে। এই যে প্রবলেমগুলি হয়, এইগুলি মিনিমাইজ করাই তো আমাদের মেন উদ্দেশ্য এখানে আসতে। তাহলে আমাকে আগে থেকে যদি রিপ্রোডাক্টিভ যে কোনো মহিলা আমাদের কাছে আসেন, হাইপোথাইরয়েড সমস্যা ভুগছেন, প্রথম কথা হলো তো ওনাকে কাউন্সিলিং করা, যে প্ল্যানিংটা করে দেওয়া, যে আপনি কি কনসিভ করার জন্য চিন্তা করছেন কি না। এই চিন্তা করেন আগে আমার সাথে যোগাযোগ করবেন, অ্যাটলিস্ট 6 মাস আগে থেকে আমরা প্রস্তুতি নেব। এটাই মেন কথা হলো, এটাকে বলে কাউন্সিলিং, প্রি কনসেপশন কাউন্সিলিং বলা হয়। সেক্ষেত্রে আমার হরমোন যে আপনি রিপ্লেস করছেন, এডিকুয়েট রিপ্লেসমেন্ট আছে কিনা, একটা নির্দিষ্ট মাত্রা এডিকুয়েট রিপ্লেসমেন্ট হলে দেন ইউ ক্যান গো ফর কনসেপশন, লাইক আপনি যেতে পারেন। কনসিভ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি ফিজিশিয়ানের কাছে চলে আসবেন, তখন আপনার ডোজ বাড়াইতে হবে, কারণ বাচ্চা তো প্রথম কয়েক মাস তো মার কাছ থেকে হরমোনটা নেবে। বাচ্চা যদি হরমোনের ডেফিসিয়েন্সি থাকে, তার বাচ্চার ডেভেলপমেন্ট ঠিকমতো হবে না। এখানে কী ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্ট, দুটোই ইম্পর্টেন্ট এখানে বাচ্চাদের জন্য। কেন চলো আগে থেকে তো আমি এডুকেট রিপ্লেসমেন্ট দিই, কনসিভ করলাম, কনসিভ করতে আমার ডোজ বাড়াইতে হবে, আমাকে প্রতি 1 মাস পর পর আসতে হবে, হ্যাঁ, এসে আপনাকে আপ টু ডেলিভারি পর্যন্ত আপনাকে প্রতি 1 মাস পর পর এসে আপনার ডোজ রিঅ্যাডজাস্ট করতে হবে। তার সাথে আমার অবস্টেট্রিশিয়ান প্রসূতি যিনি আছেন ওনার সব পরামর্শ থাকতে হবে। একটা টিম ওয়ার্ক, এটা একটা পুরোটা। এবং আপনার ডেলিভারি আপনি কীভাবে চলবেন, আপনার বাচ্চার জন্য আপনি কী কী প্রস্তুতি নিতে হবে, বাচ্চার টেস্ট কখন করতে হবে, আপনার ডেলিভারি, এই প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ রুগীকে আগে থেকে পুরো প্ল্যানটা আপনি বলে দেওয়া, তাহলে রুগী আশ্বস্ত হবে এবং তার কী করণীয় ডিউরিং প্রেগনেন্সি সেটা বুঝতে পারবে। তাহলে হয়তো প্রেগনেন্সি পিরিয়ডটা আমার খুব সুন্দরভাবে কাটবে, একটা বাচ্চা একটা ফ্রুটফুল আমরা সাকসেসফুল একটা প্রেগনেন্সি আমি দিতে পারবো। অনেক ধন্যবাদ। এটা হলো একটা আমরা হাইপোথাইরয়েড বেলা, তাই যদিও রুগী কম, সেক্ষেত্রে আমাকে বলতে হবে যে আপনি হাইপোথাইরয়েড হলে আপনাকে অ্যাডিকুয়েট হরমোন লেভেল ঠিক রেখে তখন আপনি কনসিভ করতে পারবেন। সেক্ষেত্রে এটা করতে হয়, 2 রকমের ট্যাবলেট আছে, একটা প্রপাইল থাইরয়েডাসিল আছে আর মেথিমাজল কার্বিজল আছে। সেক্ষেত্রে ফার্স্ট প্রেগনেন্সির পার্টে ফার্স্ট 3 মাসে আমাকে কার্বিজল খেয়ে থাকলে সেটাকে চেঞ্জ করে আমাকে পিটিও দিতে হবে। দেওয়ার পরে তখন আমি পরবর্তী সেকেন্ড থার্ড পিরিয়ডে আমি মেথিমাজল দিয়ে কোনটা করে রাখতে পারবো। সেক্ষেত্রে মিনিমাম ডোজ ইম্পর্টেন্ট এখানে। তো তার মিনিমাম ডোজ যে আমি কনসিভ করাইতে পারি সেটা তার জন্য ভালো হবে একটা মতো। এই ক্ষেত্রে রেডিও অ্যাবলেশন যদি কেউ করে থাকে, যে আমরা অনেক সময় দেখি যে আমরা হাইপোথাইরয়েড ট্রিটমেন্ট পাচ্ছেন, আমার রেসপন্স করছে না, 2 বছর পার হয়ে গেছে, তখন আমাকে রেডিও অ্যাবলেশন করতে হয়। তো রেডিও অ্যাবলেশন যদি করতে হয়, সেক্ষেত্রে রুগী বলতে হবে রেডিও অ্যাবলেশন করার কমপক্ষে 6 থেকে 8 মাস পর্যন্ত আপনার ওয়েট করতে হবে। এই রেডিও আয়োডিন তা ওয়াশ আউট না পর্যন্ত আপনি কনসিভ করতে যাতে সেটা বাচ্চার জন্য ক্ষতি হতে পারে। এটা একটা পয়েন্ট। এই জন্য আমাকে আগে থেকে এই প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা বিষয় আমার মার সাথে, যিনি গর্ভবতী হতে চাচ্ছেন তার সাথে, তার হাজব্যান্ডের সাথে, আমার পুরো ফ্যামিলির সাথে বসে কথা বলতে হবে। তারপর আমার প্ল্যানটা দিয়ে তাকে আগাইতে হবে, তাহলে একটা সাকসেসফুল প্রেগনেন্সি আসবে। ওকে, অনেক ধন্যবাদ স্যার, মানে খুব গুরুত্বপূর্ণ বিষয়টা আপনি সহজে বুঝিয়ে দিলেন। ম্যাডাম, এখানে আমি একটু জানতে যাব, এই যে আমাদের দেশের জন্য পার্সপেক্টিভ থেকে একটা কিন্তু ধারণা আছে যাদেরই এরকম হরমোনজনিত সমস্যা থাকে, স্যার সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে আমরা এটা ম্যানেজ করতে পারি, কিন্তু আপনার কাছ থেকে যেহেতু আপনি একজন নারী এবং
নারীদের মধ্যেই এবং ফ্যামিলিতেই এই সমস্যাটা থাকে যে কোনো মেয়ের যদি এরকম হরমোনজনিত সমস্যা থাকে তাদের কিন্তু বিয়ে রিলেটেড প্রবলেমও হতে থাকে, যে হরমোনের হাইপোথাইরয়েডের প্রবলেম, তাহলে এই মেয়ের গর্ভধারণের প্রবলেম হবে, এখানে বিয়ে নিয়েও সমস্যা হয়ে যায়। এইটা নিয়ে পাবলিক অ্যাওয়ারনেস করাটা বা আপনার মাধ্যমেই আমি অ্যাকচুয়ালি জানতে চাই, স্যার তো বললেনই, তারপরও আসলেই কি কোনো ঝুঁকি আছে যে না আসলে এটা সবসময় হয় কিন্তু এটা ম্যানেজ করা যায়, এরকম বিষয় নাকি? এখন কিন্তু অনেকেই আসেন। হ্যাঁ, আমাদের মধ্যে কিন্তু ইন্টারনেটের সুবিধার জন্যই হোক, আমাদের কিন্তু এখন হাতে কিন্তু অনেক ইকুইপমেন্ট আছে, আমরা কিন্তু সব কিছু এখন একটু সার্চ দিলে এটা সম্বন্ধে একটু একটা কথা কিন্তু আমরা সবাই জানতে পারি। তো অ্যারেঞ্জ ম্যারেজ অথবা পরিচয়ের মাধ্যমেই ম্যারেজ হোক, তো এই ক্ষেত্রে অনেকেই নিজেরাই আসে যে ম্যাডাম আমার তো এরকম থাইরয়েডের প্রবলেম, আমরা তো প্ল্যান করছি বিয়ে করব, তাহলে আমাদের কোনো প্রবলেম হবে কি না, এরকম একটা। আবার হচ্ছে এরকমও হয় যে জানতে পেরেছি যে মেয়ের তো থাইরয়েডের সমস্যা, তো তার বিয়ে পাকা করার আগে আমরা একটু কথা বলতে চাচ্ছি যে আমরা শুনেছি, হ্যাঁ, অথবা তারা কোনো এক্সাম্পল দেয় যে আমাদের পাশের বাসার অমুকের তো খুব প্রবলেম হয়েছিল বা তুমুকের তো বাচ্চাই হয়নি। তো এই ধরনের কথাবার্তা নিয়ে কিন্তু লোকজনরা এখন আমাদের কাছে আসে যে একটু হরমোন বিশেষজ্ঞের একটু পরামর্শ নিব। অনেকে হয়তোবা জেনে আসে, অনেকে হয়তোবা না জেনেই আসে, অনেকে হয়তোবা জিনিসটা ক্লিয়ার করার জন্যই আসে। তো এই ব্যাপারে আমাদের দর্শকদের সবাইকে ছাড়া যেটা বললেন, আসলে হাইপোথাইরয়েড বা হাইপারথাইরয়েড দুইটার ক্ষেত্রে প্রি কনসেপশন যে কাউন্সেলিং এবং তার যে পেশেন্টের ম্যানেজমেন্ট করে তাকে এমন একটা লেভেলে আনতে হবে যখন তার গর্ভধারণটা সহজ হবে এবং পরবর্তীকালে তার কিন্তু গর্ভকালীন সময় এবং প্রসবকালীন সময়ে যে জটিলতাগুলো সেগুলো শুধু যদি সে প্রপার ব্যবস্থাপনার মধ্যে থাকে তাহলে কিন্তু আসলেই মানে অনেকই কম। আসলে যে কোনো গর্ভাবস্থায় কিন্তু যে কোনো জটিলতা হতে পারে, তো ট্রিটমেন্টটা যদি থাকে। তো সবসময় আমরা বলি যে আপনি যখনই প্ল্যান করছেন তখন আপনাকে ডক্টরের সাথে পরামর্শ করতে হবে। আপনার থাইরয়েডের যে হরমোন রিপ্লেসমেন্ট আপনি পাচ্ছেন সেটা অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে, আপনাকে রেগুলার চেক আপ করতে হবে। আমরা বলি সাধারণত টিএসএস লেভেলটাকে 2.5-এর নিচে রাখলে সেটা খুব ভালোভাবে তার গর্ভকালীন সময়টাকে নিরাপদ রাখতে সাহায্য করে, এবং গর্ভকালীন অবস্থায় যদি যে কোনো ধরনের জটিলতা দেখা দেয় সঙ্গে সঙ্গে তার হরমোন বিশেষজ্ঞ এবং গাইনি বিশেষজ্ঞের সাথে পরামর্শ নেবেন। এবং প্রসবকালীন সময়ে প্রয়োজনে ওষুধের অ্যাডজাস্টমেন্ট এটা কিন্তু খুব জরুরি জিনিস, প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্ট করা। স্যার যেটা বললেন যে আমাদের কিন্তু প্রথম দিকে একটা মায়ের কাছ থেকে একটা বাচ্চা কিন্তু থাইরয়েড হরমোনটা পাচ্ছে, তো সেই সময় কিন্তু ডোজের রিকোয়ারমেন্টটা বেড়ে যায়। অনেকে মনে করে যে আমি তো আসলে প্রথমে যখন গিয়েছিলাম ডাক্তার সাহেব তো বলেছে যে আমার সব কিছু ঠিক আছে, এত তাড়াতাড়ি ডাক্তারের কাছে হয়তো না গেলেও চলবে, দেখা যাক শেষের দিকে আরেকবার যাব। তো ওর মধ্যে হয়তো বা ওনার দেখা গিয়েছে যে থাইরয়েড হরমোনের রিপ্লেসমেন্টটা ইনঅ্যাডিকুয়েট ছিল, যার ফলে তার কোনো সময় দেখা যায় যে অনেকেরই কিন্তু প্রিমেচুর লেবার বা মিসক্যারেজ অথবা পারভেজানাল ব্লিডিং এরকম হিস্ট্রি নিয়েও কিন্তু চলে আসে। তো সেই ক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে যে ডাক্তারের পরামর্শটা একদম রেগুলার বেসিসে ডাক্তার যখন বলবে যে পরীক্ষা করে যাওয়া, ডোজ অ্যাডজাস্টমেন্ট এটা কিন্তু খুবই জরুরি। ওষুধটা কীভাবে খেতে হবে, ওষুধের ডোজ কিন্তু মিস করা যাবে না, এই ব্যাপারগুলো কিন্তু খুবই জরুরি। এটা অ্যাড করতে চাচ্ছি, একটা মেসেজ দেওয়া যেতে পারে যেটা হলো আপনার হলো যে কোনো হরমোনাল প্রবলেম যদি কেউ ভুগছেন, প্রেগনেন্সি নিতে চাচ্ছেন, তার রাইট আছে প্রেগনেন্সি নেওয়ার। আচ্ছা, জি, এটা নিয়ে ইম্পর্টেন্ট বিষয় এবং সেটা সম্ভব যদি আমরা প্ল্যান প্রোগ্রাম করে যদি আমরা আগাই। ওকে, অনেক ধন্যবাদ স্যার, খুবই সুন্দর একটা মেসেজ দিলাম। নিব ছোট্ট একটি বিরতির পরেই এসে আমরা এই বিষয় নিয়ে আরও ডিটেলস কথা বলবো এবং জানবো প্রেগনেন্সি রিলেটেড সময়ে এই রোগের কারণে কোনো ঝুঁকি আছে কিনা, কোনো কমপ্লিকেশন হলে কিভাবে সেটা ম্যানেজ করা যায়। ধন্যবাদ। বিরতির আগেই আমরা কথা বলছিলাম প্রেগনেন্সি রিলেটেড সমস্যার জন্য এই হরমোন রিলেটেড রোগগুলিকে কীভাবে ম্যানেজ করা যায় এ বিষয়ে আমরা এখন কথা বলবো। স্যার, বিরতির আগে আমরা যে জিনিসটা জানলাম ওইটা রেশ ধরেই জানতে চাচ্ছি, মহিলাদের বিষয় নিয়ে কথা হচ্ছে যে গর্ভধারণে কোনো প্রবলেম হয় কিনা। পুরুষদের যদি কারোর এই হরমোন রিলেটেড সমস্যা থাকে সেক্ষেত্রে তাদের কারণে মানে বাবা হওয়ার কোনো সমস্যা থাকবে কিনা, এটা যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। যেহেতু প্রেগনেন্সি নিচ্ছেন মেয়েরা নিচ্ছেন, তাদের গর্ভবতী থাকতে তার এনভায়রনমেন্ট, শরীর এনভায়রনমেন্ট তাকে ইনফ্লুয়েন্স করবে বাচ্চার ডেভেলপমেন্টের জন্য। এক্ষেত্রে বাবার যে কোনো প্রবলেম হোক, এনভায়রনমেন্ট
তার ফিজিক্যাল প্রবলেম হোক বা বায়োকেমিক্যাল প্রবলেম যেটি হোক, হরমোনজনিত প্রবলেম হোক, এটা কখনো বাচ্চাকে ইফেক্ট করবে না। তবে একটা পয়েন্ট এখানে আসতে আসছে, যেটা হলো অনেক প্রেগনেন্সি আছে, ছেলেরা আছে যেটা তার গর্ভ করতে সাহায্য করে, যেটা হলো হাইপোগোনাডিজম। হ্যাঁ, হাইপোগোনাডিজম ফলে অনেক সময় দেখা যাচ্ছে আমার সিমেন্ট কোয়ালিটি খারাপ থাকে, সেটা একটা পয়েন্ট। ঠিক আছে, তার প্রেগনেন্সি না আসতে পারে, অথবা তার স্পার্ম কাউন্ট কমে গেছে, অর্থাৎ স্পার্মটা তার অ্যাক্টিভিটি ঠিক মতো নাই, তার কোয়ালিটিটা ঠিক মতো নাই, সেক্ষেত্রে তার গর্ভ করাইতে তার প্রবলেম আসতে পারে। এটা একটা হাইপোগোনাডিজম থেকে। কিন্তু হাইপারথাইরয়েড বলেন, হাইপারথাইরয়েড বলেন, অন্য কোনো হরমোনাল প্রবলেম থাকলে বাচ্চার উপরে কোনো এফেক্ট আসবে না। একমাত্র আসবে আমার হাইপোগোনাডিজম যদি থাকে এবং যদি তার সিমেন্ট কোয়ালিটি বা কোয়ান্টিটিতে কম থাকে, সেক্ষেত্রে তার প্রেগনেন্সি করাইতে তার প্রবলেমটা আসবে। সেক্ষেত্রে তাকে ট্রিটমেন্টটা করে দিতে হবে, তাকে আইডেন্টিফাই করতে হবে। আমার যখন আমরা একজন কাপল আসছে, প্রেগনেন্সি নিতে আসছে বা প্রেগনেন্সি হচ্ছে না, ইনফার্টিলিটি নিয়ে প্রবলেম নিয়ে আসছে, তখন কিন্তু আমাদের দুজনকে আমাকে চেক করতে হয়। ওয়াইফকে চেক করতে হয়, হাজব্যান্ড চেক করতে হয়। বলা যেটা হয় স্ট্যাটিস্টিক যেটা আসে, 40% দায়ী হলো হাজব্যান্ড একাই কনসিভ করতে পারছে না, 40% দায়ী হলো ওয়াইফ একাই কনসিভ করতে পারছে না, 20% দায়ী কিন্তু বোথ। এতে আমাকে যখন আমার ইনফার্টিলিটি কেস নিয়ে আসবে, তো দুজনকে কিন্তু আমাকে চেক করতে হবে দুজনের কোনো প্রবলেম আছে কিনা। হাজব্যান্ডকে চেক করা খুব ইজি, আসতে প্রথম হাজব্যান্ডটা সিমেন্ট টেস্ট করে দেওয়া। সিমেন্ট টেস্টে কোয়ালিটি প্রবলেম থাকে, আমি বলতে পারি যে আপনার সিমেন্ট টেস্ট কোয়ালিটি প্রবলেম আছে, এই জন্য আপনি হচ্ছেন। তখন আমাকে দেখতে হবে কেন সিমেন্ট টেস্টের কোয়ালিটি কোয়ান্টিটিটা কম, তখন আমাকে হরমোন অ্যানালাইসিস করতে হবে। ট্রিটমেন্ট দিলে অনেক ক্ষেত্রে ইমপ্রুভ করে যায়, তখন তাতে বেশি ইজি হয়, তাই না? অনেক ধন্যবাদ স্যার। ম্যাডাম, এখানে আমরা জানতে যাব, এই যে আমরা কথা বলছিলাম হরমোনজনিত সমস্যা নিয়ে, আপনি প্রথমেই একটা কথা বললেন যে ওবেসিটি। এই যে ওবেসিটিটা যে একটা রোগ হিসেবেই এখন ডায়াগনোসিস করা উচিত এবং সেটার ম্যানেজমেন্ট ট্রিটমেন্টও করা উচিত, এটা নিয়ে যদি একটু বলেন, কারণ এটাও তো হরমোনের সাথে সরাসরি সম্পর্কিত। ধন্যবাদ। আসলে এখন আসলে এই মুহূর্তে ওবেসিটি আসলে একটি বড় রোগ, হ্যাঁ, ডিজিজ হিসাবে আসলে কাউন্ট করতে হবে। কারণ ওবেসিটির পিছনে কি মানে ওবেসিটিটা সামনে থেকে অথবা পিছন থেকে অনেকগুলো রোগের সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। যদি আমরা বলি আমাদের ডায়াবেটিস, ওবেসিটি কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর। ডায়াবেটিস রোগীদের যাদের ওবেস যারা, তাদের ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, ইভেন পিএমএস এর পেশেন্টে যাদের বলছি তাদেরও কিন্তু ওবেসিটি একটা রিস্ক ফ্যাক্টর। তো তারপর আমাদের হাইপোথাইরয়েড পেশেন্ট, তাদেরও কিন্তু অনেক সময় তাদের ওয়েট গেইন হয়। তো ওবেসিটি মেটাবলিক সিনড্রোমের একটি বড় অংশ কিন্তু ওবেসিটি। তাহলে আমাদের কিন্তু একটি সুস্থ জীবন প্রণালীর প্রথম বাধাটা কিন্তু এই ওয়েট গেইন বা ওবেসিটি। তো সেটাকে ওভারকাম করাটা কিন্তু আমাদের এখন খুবই জরুরি হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে আমাদের জীবন প্রণালী তো একটি বড় ভূমিকা রাখে এখানে। আমাদের এই ওবেসিটির পিছনে যে অসুখগুলোর কথা বললাম, যে ডায়াবেটিস আছে কিনা, তার পিএমএস বা পলিএন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম আছে কিনা, অথবা হাইপোথাইরয়েড আছে, আদার কোনো এন্ডোক্রাইন ডিজিজ আছে কিনা, বা অন্য কোনো ডিজিজের কারণে তার ওয়েট গেইন হচ্ছে কিনা, কোনো ড্রাগের কারণেও হতে পারে। কিন্তু অনেকেই কর্টিকোস্টেরয়েড টাইপের অনেক ওষুধ খান, ওসিপি খান যারা, তারাও কিন্তু ওয়েট গেইন করে যান। এই ধরনের হিস্ট্রিগুলো কিন্তু খুব ভালোভাবে নিতে হবে। তাহলে ট্রিটমেন্টটা হবে একটা হচ্ছে যে আমার অসুখজনিত কারণে আমার ওয়েট গেইন হচ্ছে, আবার এই অসুখের কারণে আমার কিছু ঝুঁকি হচ্ছে, তাহলে এই ট্রিটমেন্টগুলো কিন্তু এই তিনটা অংশকে টার্গেট করে হবে। শুধু ওবেসিটিকে টার্গেট করলে কিন্তু হবে না, কারণগুলো এবং এটার কারণে যে ঝুঁকিগুলো সেটা মাথায় রেখে কিন্তু ট্রিটমেন্ট প্ল্যানটি করতে হবে। তো সেখানে কিন্তু জীবন প্রণালী পরিবর্তনের সাথে সাথে কিন্তু কিছু ওষুধও কিন্তু আমরা এখন বাজারে অ্যাভেলেবেল আছে, অ্যান্টি ওবেসিটি ড্রাগ, সেগুলো কিন্তু আমরা এখন ব্যবহার করছি রোগীদের জন্য। কারণ সুস্থ একটি মানুষই কিন্তু সুস্থভাবে কর্মক্ষম যেমন থাকতে পারবে, তার রিপ্রোডাক্টিভ লাইফটাও কিন্তু তার খুব পারফেক্ট যাবে। প্রেগনেন্সি রিস্ক কমানোর জন্য কিন্তু আমরা যখনই ওই যে স্যার যেটা বলছেন যে প্রি কনসেপশন কাউন্সেলিংয়ে আমরা যখন দেখছি একটা রোগী হতে পারে তারা আদার্স কোনো এন্ডোক্রাইন ডিসঅর্ডার নাই, শুধুমাত্র তার ওবেস, সেক্ষেত্রে কিন্তু আমরা তাকে কিছু সময় নিয়ে তাকে ওজনটি কমিয়ে তারপর প্রেগনেন্সিতে যাওয়ার জন্য কিন্তু পরামর্শ দিয়ে থাকি। এতে তার কিন্তু প্রেগনেন্সিটি কিন্তু আনইভেন্টফুল বা তার গর্ভকালীন সমস্যাগুলো বা প্রসবজনিত সমস্যাগুলো কিন্তু অনেকাংশেই কমে যায়। এমনিতেই প্রেগনেন্সিতে কিন্তু কিছু ওয়েট গেইন হয়, আবার প্রেগনেন্সি প্রসব পরবর্তীতে কিন্তু দেখা যায় অনেকে কিন্তু ওয়েট গেইন করে যাচ্ছে। তো সেই সময়ও কিন্তু আবার তাকে কিন্তু একটা টার্গেট দিয়ে দিতে হয় যে আপনি এতদিন পরে ব্রেস্ট ফিডিংয়ের পরে বা আপনি এইভাবে একজন নিউট্রিশনিস্টের সাথে পরামর্শ করে আপনি আপনার ওজনটিকে আবার কন্ট্রোলে নিয়ে আসুন, কারণ পরবর্তীতে কিন্তু তার আবার ঝুঁকি বেড়ে যাচ্ছে।
যারা ওবেস তাদের দেখা যায় যে গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি থাকছে, তাদের যদি পিএমএস থাকে তাদেরও আবার গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি থাকছে। আবার তার যখন গর্ভকালীন ডায়াবেটিস থাকছে, এটা মধ্যম মাত্রা হোক বা খুব হাই মাত্রারই হোক, তো পরবর্তীতে কিন্তু তার আবার এই ওয়েটটা যদি সে কন্ট্রোল না করতে পারে, পরবর্তীতে আবার ডায়াবেটিসের ঝুঁকি কিন্তু বেড়ে যাচ্ছে। তো সব কিছুকে টার্গেট করেই কিন্তু একটি সমন্বিত ব্যবস্থাপনা কিন্তু রোগীর সাথে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রোগীকে কিন্তু বুঝিয়ে বলতে হবে। প্রত্যেকটা রোগ সম্বন্ধে যদি তাকে একটু আমরা ক্লিয়ার কাট ধারণা দিই যে কেন ট্রিটমেন্টটা দেওয়া হচ্ছে, তার ভবিষ্যৎটা কি, তার ঝুঁকিগুলো কি, প্রিভেনশনের জন্য তাকে কী করতে হবে, ওই রোগী কিন্তু নিজে থেকেই আবার ফলো আপে আসবেন, এসে আবার আমাদের সাথে কথা বলবেন। অনেক ধন্যবাদ স্যার। এই জায়গাতে আমি আবার একটা সম্পূরক কোশ্চেন করতে চাই। একটা পুরুষ তো আপনি বলেন এনভায়রনমেন্টের মধ্যে থাকছে না, কারণ মেয়েদের ওবেসিটি প্রেগনেন্সি রিলেটেড কমপ্লিকেশন অবশ্যই করতে পারে। বাবা হিসেবে একজন পুরুষ যদি ওবেস থাকে, সেখানেও তো স্যার কোয়ালিটি অফ স্পার্মের প্রবলেম থাকতে পারে, বা ডিউরিং প্রেগনেন্সিতেও একটা বাবার ওবেস থাকলে তার অন্যান্য রোগ হতে পারে কিনা, মানে ওবেসিটির সাথে পুরুষের এখানে কোনো সম্পর্কিত ডাইরেক্ট কোনো রিলেশন নেই। আমার বাচ্চার ডেভেলপমেন্টের কোনো প্রবলেম করবে কিনা, বা আমার প্রেগনেন্সি হইতে কোনো প্রবলেম করবে কিনা, তাহলে ডাইরেক্ট কোনো আমার প্রেগনেন্সি রিলেটেড কোনো প্রবলেম না, কিন্তু প্রেগনেন্সি হওয়ার ব্যাপারে, ক্যাপাবিলিটি ব্যাপারে একটা প্রবলেমটা আসতে পারে। সেকে তাকে থরোলি তাকে দেখতে হবে। একটা ছেলে হোক মেয়ে হোক, অবভিয়াস নিয়ে আসলে আমাকে ডেফিনেটলি বিফোর প্রেগনেন্সি, প্রেগনেন্সি প্ল্যানিং বলা হয়, অ্যাটলিস্ট 6 মাস আগে থেকে প্রেগনেন্সি প্ল্যানিং করা, যে আমি অবভিয়াস আছি, আমার প্রেগনেন্সি প্ল্যানিং করতে চাচ্ছি, আমাকে দেখতে হবে কী কী প্রবলেম আমার আসতে পারে বা ঝুঁকি হইতে পারে। এটা আমি আমার স্ত্রীর সাথে পরামর্শ করে আমি আগে আইডেন্টিফাই করে নিই, থরোলি দেখে নিই, তারপরে আমি নিজেকে ওয়েট কমাই, যেটা ডক্টর ডাক্তার বললেন, তারপরে আমি প্রেগনেন্সি নিই। তাহলে আমার প্রেগনেন্সি পার্টটা ক্লিয়ার হবে। কারণ ওবেসিটি থাকলে মেয়েদের বেলা যেটা হয় ডায়াবেটিস আসে, মেয়েদের বেলা যেটা হবে হাইপারটেনশন আসবে, অ্যাক্টান্সি আসবে, এবং তার ওবেসিটির সাথে জড়িত তার হাইপোথাইরয়েড থাকতে পারে, সেটাকে ইম্পর্টেন্ট দিতে হবে। কুশিং সিনড্রোম থাকতে পারে, প্রবলেম আসতে পারে, সেটা ঠিক করতে পারতে হবে। আগে থেকে ট্রিটমেন্ট পুরোটা করে নিয়ে প্ল্যান করে তাকে প্রস্তুতি করে, আমি বলি এটাকে একটা ফিল্ডে একটা দিয়ে আমি বীজ লাগাই, আগে ফিল্ডটাকে তোমার আগে তৈরি করতে হবে। সেটা তৈরি না করলে আপনার বীজটা অঙ্কুরিত হবে না, আমার পেশেন্ট ডেভেলপমেন্ট গাছটা ঠিকভাবে পরিপক্ক হবে না। সেই জন্য আমাকে আগে থেকেই প্ল্যানিং করাটা খুবই ইম্পর্টেন্ট। এটা ওবেসিটি হোক বা কোনো হরমোন জনিত কিছু হোক, আগে থেকে আমার প্ল্যানিং করে নেওয়া যে আমি আমার প্রবলেম আছে কিনা শরীরে, আমি আগে দেখে নিই, ট্রিটমেন্টটা ঠিক করে নিই, তখন আমি কনজয়েন্টলি এন্ডোক্রাইনোলজিস্ট, গাইনোকোলজি, অবস্টেট্রিশিয়ান সবার সাথে মিলিয়ে একসাথে আমি জয়েন্টলি আমরা ট্রিটমেন্টটা করি, তাহলে সাকসেসফুল একটা প্রেগনেন্সি আসবে। এবং মানে পুরুষদের ক্ষেত্রেও যেটা, যে তাদের ক্ষেত্রেও প্রি প্রেগনেন্সি কিছু টেস্ট করে, ওবেসিটি তো একটা পার্ট, এটা বিহাইন্ড তোমার হাইপোগোনাজম আমার ওবেসিটি করতে পারে, এটা বিহাইন্ড আমার হাইপোথাইরয়েড থাকতে পারে। তো তার প্রেগনেন্সির জন্য না হলেও তার নিজের স্বাস্থ্যের জন্য তো একটা ইম্পর্টেন্ট। অবশ্যই, কারণ প্রেগনেন্সি রিলেটেড বাবা যদি হেল্প না করতে পারে, ওই মার জন্য আরেকটা জার্নিটা অনেক সহজ হবে না। ম্যাডাম, এই জায়গাতেই আমরা এখন কথা বলবো প্রেগনেন্সি রিলেটেড যে স্যার প্রবলেমগুলির কথা বললেন, প্রবলেম ছাড়াও অনেক সময় দেখা যায় যে জিডিএম বা জেস্টেশনাল যে ডায়াবেটিস মেলাইটাস, এটা তৈরি হয় প্রেগনেন্সির সময়ে, শুরু হয়, ডায়াবেটিস কখনোই ছিল না, এরকম শুরু হয়। এইরকম আমরা এটা খুব কমনলি জানি, এরকম কি আরও কোনো হরমোনজনিত রোগ আছে যেটা আগে ছিল না কিন্তু প্রেগনেন্সির পরেই হতে পারে? সরাসরি আসলে এইরকম কিছু বলাটা কঠিন, তবে আরেকটি কথা একটু যোগ করতে চাই। স্যার বলছিলেন হাইপারথাইরয়েড নিয়ে, কখনো কখনো কিন্তু আমাদের কাছে, কখনো না বেশ অনেক সময় আসে যে পেশেন্টের একটা রিপোর্ট নিয়ে আসে যে ম্যাডাম আমি প্রেগনেন্ট, আমার তো থাইরয়েডের প্রবলেম ধরা পড়েছে, সেটা কি টিএসএসটা অনেক কম আসছে, T3T4 লেভেলটা হয়তো বা একটু বেশি আপার লিমিটে আসছে, তো তার কিছু সিমটম যেগুলো আমরা বলি, হ্যাঁ, যে তার একটু ট্যাকিকার্ডিয়া হচ্ছে, হ্যাঁ, সে তো একটু রেস্টলেস বা ইরিটেশন থাকে যেটা আর কি, সেরকম হয়তো বা কিছু সিনারি নিয়ে আসছে, অথবা নাও থাকতে পারে। তো গাইনোকোলজিস্টের কাছে গিয়েছিলেন, তারা আমাদের কাছে পাঠিয়ে দেন যে এটা হাইপারথাইরয়েডিজম কিনা। তো সেই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, ট্রানজিয়েন্ট থাইরয়েডক্সিকোসিস, হ্যাঁ, যেটা গর্ভকালীন সময় হয়, জেস্টেশনাল থাইরয়েডক্সিকোসিস, এটাকে কিন্তু খুব ভালোভাবে জাজ করে তারপর ট্রিটমেন্ট শুরু করতে হবে। মানে আসলেই যেটা হাইপারথাইরয়েড তা কিন্তু না। তবে বেশিরভাগ সময় কিন্তু এটা হয়, যেটা আপনি বলছিলেন যে গর্ভকালীন সময় হয় কিনা, গর্ভকালীন আমাদের যে প্লাসেন্টার কিছু হরমোন রিলিজ হয়, তাদের একটি হরমোন কিন্তু আমাদের এই যে থাইরয়েড হরমোনের যে অল্টারেশন সেটা করতে, যেটা ফিচারগুলো থাইরয়েডক্সিক ফিচার, তো চিকিৎসা লাগবে কিনা।
তো আগে আমি জাজ করবো যে সেটা কি দিয়ে আমাদের ইনভেস্টিগেশন তো একটা অবশ্যই, হ্যাঁ, তার মধ্যে পেশেন্টের সিমটম বা আদার্সগুলো তার অ্যান্টিবডিগুলো আমরা চেক করে থাকি, তার একটা আল্ট্রাসাউন্ড করতে পারি থার্ড গ্ল্যান্ডের। তবে যেটা করা যাবে না কখনই সেটা হচ্ছে রেডিওয়াইডিন আপটেক, যেটা আমরা সেটা কখনই করা যাবে না, বাচ্চার ক্ষতি হবে। তো তারপরে আমাদের আরেকটি অ্যান্টিবডি আছে টিএসএস রিসিপ্টর অ্যান্টিবডি বলে, আমরা সেটাও কিন্তু আমরা করে দেখতে পারি যদি কোনো কারণে আমাদের ডিসিশনে পৌঁছাতে দেরি হয় বা ডিসিশনে পৌঁছাতে যদি আমাদের মনে হয় যে আমাদের কোনো কনফিউশন আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে এইগুলো কিন্তু সেলফ লিমিটিং, এগুলো কিন্তু কোনো অ্যান্টিথাইরয়েড ড্রাগের ট্রিটমেন্ট লাগে না, তার সময়ের সাথে সেটা কিন্তু ওভারকাম করে যায়। এখানে কিছু সিমটোমেটিক ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে, যেমন তার হয়তো বা হার্ট রেটটা বেশি, সেটা কমানোর জন্য আমরা কিছু ড্রাগ প্রেসক্রাইব করতে পারি, পেশেন্টকে অ্যাসিওর করা যে ভয়ের কিছু নেই। তারপরে পরবর্তীতে ফলো আপে তাকে চেক করে দেখা যায় এটা সাবসাইড করেছে কিনা। তো এটা একটা ট্রানজিয়েন্ট জেস্টেশনাল থাইরয়েডটক্সিকোসিস কিন্তু প্রেগনেন্সি রিলেটেড এটা হতে পারে। অনেক ধন্যবাদ ম্যাডাম। আমরা এই যে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলছি যে এই যে গেস্টেশনাল ডায়াবেটিস, এটা নিয়ে আরও ডিটেলস কথা বলবো, তার আগে নিব ছোট্ট একটি বিরতি। বিরতির আগেই আমরা কথা বলছিলাম প্রেগনেন্সি রিলেটেড হরমোনজনিত বিভিন্ন সমস্যা নিয়ে। এই সময়ে আমরা কথা বলবো প্রেগনেন্সির সময় যদি ডায়াবেটিসটা ধরা পড়ে, মানে আগে কখনো ডায়াবেটিস ছিল না, এই সময়ই একটা নারী শনাক্ত হলো যে তার ডায়াবেটিস আছে, এই বিষয়টা নিয়ে স্যার কথা বলবো। ধন্যবাদ আপনাকে। প্রেগনেন্সি রিলেটেড ডায়াবেটিস একটা বিরাট চ্যাপ্টার। এটা কেন হয়, প্রেগনেন্সি রিলেটেড ডায়াবেটিসটা কেন হচ্ছে, এটা একদিন বুঝতে হবে। এটা ঝুঁকিটা আগে চিহ্নিত করতে হবে। আবার আগে করছে যে কোনো কাপল যদি প্রেগনেন্ট নিতে চায়, প্রথমে তাকে দেখতে হবে তার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি আছে কিনা এবং প্রেগনেন্সি রিলেটেড ডায়াবেটিস হওয়ার ঝুঁকি আছে কিনা। তাহলে বাপ মা যদি ডায়াবেটিস থাকে বা ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যদি ডায়াবেটিস থাকে, আমার ওজন যদি বেশি থাকে, স্থূলতা থাকে বেশি, কায়িক পরিশ্রম করি না, অথবা আগে থেকে ব্লাড প্রেশার ছিল, এইগুলো এই ধরনের যদি ঝুঁকি থাকে আমার, তাহলে ওদের কিন্তু প্রেগনেন্সি আগেও ডায়াবেটিস আসতে পারে এবং প্রেগনেন্সির পরে আফটার 4 মাস 5 মাসে মাথায় গিয়ে আবার আসতে পারে। প্রেগনেন্সি রিলেটেড ডায়াবেটিস বলে থাকে, এটা দুটো আসতে পারে। তাহলে আমাকে আগে চিন্তা করতে হবে, অর্থাৎ আমি প্ল্যান করছি আমি প্রেগনেন্সি নেব, আমি ফিজিশিয়ানে যাব যে আমার ডায়াবেটিস আছে কিনা দেখবো আগে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে কোনো লক্ষণ থাকে না, যার জন্য আমি ধরতে পারবো না। সো আমাকে আগে থেকে চেক করতে হবে যে আমার ডায়াবেটিস আছে কিনা। থাকলে আমাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে দেন আমি কনসেপ্ট করতে যাবো। নিয়ন্ত্রণ বলতে কী বোঝায়? নিয়ন্ত্রণ বলতে বোঝায় যে আমার 3 মাসের যে গড় হিসাব 6.5-এর নিচে থাকতে হবে, পার্সেন্টেজ থাকতে হবে একটা। আর ফাস্টিং ব্লাড সুগার 5-এর নিচে, খাওয়ার পরে ব্লাড সুগার 7-এর নিচে যদি থাকে এবং উইথ ইনসুলিন। যদি কেউ খাবার বড়ি খেয়ে থাকেন তাকে ট্রান্সফার করতে হবে ইনসুলিন দিয়ে। ইনসুলিন একমাত্র নিরাপদ অ্যান্টিডায়াবেটিক ড্রাগ হিসাবে চিন্তা করে রাখি, আমার কোনো প্রেগনেন্সি কোনো প্রবলেম হবে না। তাহলে আমার ইনসুলিন দিয়ে সরকার সুনিয়ন্ত্রণ করে প্রেগনেন্সির জন্য যে নিয়ন্ত্রণ মাত্রা থাকতে হচ্ছে নিয়ন্ত্রণ করে, দেন আই ক্যান গো ফর কনসেপশন। এগুলো একটা পার্ট। অনেক ডায়াবেটিস মা আমাদেরকে বলে থাকেন যে আমি কি গর্ভ দিতে পারবো কি না। এনি ডায়াবেটিক মাদার হ্যাভ এভরি রাইট টু কনসিভ, প্রোভাইডেড গুড ডায়াবেটিস কন্ট্রোল উইথ ইনসুলিন থাকতে হবে। ওকে, উনি জানতেন না ওনার ডায়াবেটিস আছে কি না, আপনার প্রেগনেন্সি ধরা পড়লো ডায়াবেটিস আসতে, তাহলে আমি দুটো পাই করতে পারি। অথবা প্রথম দিক 3 মাসের দিকে হয়, তাহলে আগের থেকে ডায়াবেটিস ছিল, ইনডিজিগাইজ ছিল, প্রেগনেন্সি হওয়ার সঙ্গে সঙ্গে প্লেসেন্টাল হরমোনের মাধ্যমে তার ডায়াবেটিস ধরা পড়লো। অথবা 4-5 মাস 20 সপ্তাহ পরে গিয়ে ডায়াবেটিস ধরা পড়ে, গর্ভাঙ্গনে পড়ে থাকে। আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা জাস্ট খাওয়ার নিয়ম মাত্র উপর নির্ভর করে, এক এক রুগীর জন্য এক রকম নিয়ম দিই। যদি অল্প হাই থাকে আমরা বলি আপনার খাওয়ার একটা নিয়মটা করে দিচ্ছি, আপনাকে ব্যালেন্স ডায়েট করে দিচ্ছি, এটা ফলো করেন, আর একটু হাঁটার চেষ্টা করেন। যদি আপনি গাইনোকোলজি আপনাকে অ্যালাউ করে, আর তো 10 মিনিট 15 মিনিট করে নাস্তা খাওয়ার পরে, দুপুরে খাওয়ার পর, রাতে খাওয়ার পরে আপনি হাঁটলাম, এবং মনিটরিং করতে হবে। যদি দেখি যে খাওয়া নিয়ম মেনে, হাঁটার নিয়ম মেনে সুগার কন্ট্রোল থাকে, উই শ্যাল কন্টিনিউ। কিন্তু নিয়মিত মনিটরিং করার পর দেখা যায় যে আমার খাবার নিয়ম, হাঁটার নিয়ম পরে দিয়ে আমার সুগার কন্ট্রোল নাই, অথবা হাই সুগার আসছে ফ্রম দ্য বিগিনিং থেকে, সেক্ষেত্রে ডেফিনেটলি আমাকে ইনসুলিন দিয়ে সুগার কন্ট্রোল করে। এবং কোন সব ইনসুলিন তো প্রযোজ্য না, কিছু কিছু ইনসুলিন আছে আমার এটা প্রেগনেন্সির জন্য আমরা দিয়ে থাকি, এটা পরীক্ষিত। কিছু কিছু ইনসুলিন আছে এখন পরীক্ষিত না, সেক্ষেত্রে ওই ধরনের ইনসুলিন দিয়ে সরকার নিয়ন্ত্রণ রাখতে হবে। পুরো প্রেগনেন্সি পরে মাকে বলতে হবে যে আপনি প্রতি রেগুলারলি ব্লাড সুগার মনিটরিং করবেন, যেহেতু ব্লাড সুগার যেহেতু আপনি যেন
ফাস্টিং পাঁচের নিচে থাকে, খাওয়ার পর সাথে নিচে থাকে, তাহলে পুরো প্রেগনেন্সিতে আপনার কোনো প্রবলেম হবে না, মিসক্যারেজ হবে না, অ্যাবর্শন হবে না, বাচ্চা কোনো বিকলাঙ্গতা আসবে না, প্রিমেচিউরিটি আসবে না, এবং একটা গুড ওয়েলথ নর্মাল ওয়েট বেবি একটা আপনি দিতে পারবেন। অর্থাৎ সরকার সুনিয়ন্ত্রণ রাখা। আর সেক্ষেত্রে গাইনোকোলজিস্ট সাথে সাথে আমাকে এন্ডোক্রাইনোলজিস্টও সাথে সাথে থাকতে হবে। এবং ডিউরিং আমার ডেলিভারি পিরিয়ডে আমি কীভাবে আমার ডেলিভারিটা হবে, সুগার রিপোর্ট কেমন থাকতে হবে, সেটা কিন্তু বলে দিতে হবে গাইনোকোলজিস্টকেও সাথে কথা বলে, যে আমাকে এইভাবে করতে হবে। আফটার ডেলিভারি অবশ্যই তাকে বাচ্চাটা ব্লাড সুগার দেখতে হবে, কারণ যদি সুগার কন্ট্রোল না থাকে, মার বিফোর ডেলিভারি দেখা যায় বাচ্চাটা গ্লাইসেমিয়া হয়ে যায়, সুগার কমে যেতে পারে, বিগ বেবি আসতে পারে। এটা এইগুলি চিন্তা করতে আগে থেকে চিন্তা করতে হবে। আফটার ডেলিভারি যেমন তার গর্ভকালীন ডায়াবেটিস ছিল, মাকে বলতে হবে আফটার 6 উইকস থেকে 8 উইক বা 10 আবার টেম্পারি ডায়াবেটিস আপনি চেক আপ করেন। ওকে, কারণ প্রেগনেন্সি অবস্থা ডায়াবেটিস আসছে, আফটার ডেলিভারি পেশেন্টটার ডেলিভারি হওয়ার পরে আবার সুগার নেমে যাচ্ছে, নর্মাল অবস্থায় যাচ্ছে। কিন্তু অনেক রোগী আছে নর্মাল হয় না, তারা কন্টিনিউ করে থাকে। সুগার ডায়াবেটিস আগে থেকে ডায়াবেটিস হয়ে থাকে, ইন ডিসগাইজ ছিল। আরেকটা হতে পারে তার নর্মাল হয়ে গেছে, কিন্তু পরবর্তী সময়ে আবার যে কোনো সময় তার ডায়াবেটিস আসতে পারে। অতএব মাকে বলে দিতে হবে যে আপনার ওয়েট বেশি থাকলে ওয়েট কমায় থাকতে হবে, যাতে আপনি পরবর্তী জিডিএম থেকে আপনার ডায়াবেটিস সাথে টার্ন না করে। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দেশে কন্টেস্টে অন্য দেশের তুলনায় আমাদের সে জিডিএম মাদের ডায়াবেটিস হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। উইদিন 1 ইয়ার 30% জিডিএম মাদার ডায়াবেটিস। কারণটা হলো কি, একটা যদি তার ফ্যামিলি হিস্ট্রি থাকে, তার ওয়েট বেশি থাকে, তাহলে এটা কনভার্ট হবে বেশি। মাকেও সেভাবে আমাকে লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে, যে আপনার ওয়েট কমান, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করানো, যাতে আপনার ডায়াবেটিসটা না হয়, এবং রেগুলার চেক আপ রাখতে হবে আপনাকে, আপনি ডায়াবেটিস হয়ে গেল কিনা। অনেক ধন্যবাদ স্যার, খুব গুরুত্বপূর্ণ কথাগুলি একটু সময় নিয়েই স্যার ধীরে ধীরে আমাদেরকে বুঝিয়ে দিলেন। ম্যাডাম, এই জায়গাতে জানতে যাবো, জিডিএম সমস্যা নিয়ে তো স্যার কীভাবে ম্যানেজ করতে হবে সেটা নিয়ে বললেন, একটু যদি বলেন জিডিএম বা এই যে জেস্টেশনাল ডায়াবেটিস যদি হয়, প্রেগনেন্সির সময় যে ডায়াবেটিস হচ্ছে, তাদের কি কি কমপ্লিকেশন হয়? খুব কমনলি যা দেখা যায় যে বাচ্চা অনেক বড় হয় বা পেটটা বেশি ফোলা থাকে এই মহিলাদের, তখন খাওয়াটা তারা বেশি কমিয়ে ফেলে। এই রিলেটেড কি কি কমন কমপ্লিকেশনগুলি হয়? প্রথম কথা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাটাস, আমি মানে একটু ক্লিয়ারলি বলতে চাই, যদি কন্ট্রোলে রাখেন আপনি, ট্রিটমেন্ট যদি ঠিকমতো হয়, আসলে কোনো কমপ্লিকেশনই হওয়ার কথা না। সমস্যাটা হচ্ছে আমরা কিন্তু রোগীদের ফলো আপটা হয়তো বা লস্ট হচ্ছে, রোগী হয়তো বা কেয়ারফুল থাকছে না, অথবা রোগী হয়তো নিজে কেয়ারফুল, তার ফ্যামিলি থেকে তার সাপোর্টটা থাকে না। তো ফ্যামিলিয়াল সাপোর্টটা কিন্তু একটা বড় জিনিস। প্রেগনেন্সি ইটসেলফ একটা লেডির জন্য কিন্তু একটা কমপ্লিকেটেড একটা জোন, সেটা মেন্টালি, ফিজিক্যালি, তার প্রসবকালীন চিন্তাভাবনাগুলোও তাকে অনেকটাই স্ট্রেসে রাখে। তার সাথে সাথে যখন তার ডায়াবেটিস থাকে, সেটা প্রেগনেন্সির আগেও হতে পারে অথবা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাটাস, আমরা দুটার কথাই শুনলাম স্যারের কাছ থেকে। তো ফ্যামিলি সাপোর্ট কিন্তু একটা বড় জিনিস। পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, অনেক ফ্যামিলি থাকে যারা, কারণ এই সময় যেটা স্যার বললেন যে ইনসুলিন হচ্ছে একমাত্র চিকিৎসা, অনেক ফ্যামিলি কিন্তু ইনসুলিনটা অ্যাফোর্ড করতে পারে না। তো সেক্ষেত্রে অনেক মায়েদের কিন্তু থাকে যে ম্যাডাম ইনসুলিন তো কিনতে পারবো না, বা ইনসুলিনটা আমার জন্য একটু কস্টলি হয়ে যাচ্ছে, আমি কিভাবে দিব, কোথায় রাখবো, আমি তো চেক করতে পারি না। স্যার যেটা বললেন যে রেগুলার সুগারটা চেক করতে হবে, চেক করে করে ডোজটাকে অ্যাডজাস্ট করতে হবে রিকোয়ারমেন্ট অনুযায়ী। এই সময় তার একটা সুনিয়ন্ত্রিত খাদ্য তালিকার সাথে সাথে জীবন প্রণালীর যে সাপোর্ট, এটা কিন্তু ফ্যামিলি থেকে আসবে। একজন লেডির পক্ষে কিন্তু এটা শুধুমাত্র তার পক্ষে একা একা এই পুরো রাস্তাটা যাওয়া কিন্তু খুব কঠিন। তো ফ্যামিলির এই সাপোর্টটা কিন্তু খুবই জরুরি। সেটা হাজব্যান্ড হতে পারে, সেটা শ্বশুর শাশুড়ি বা বাবা মা বা পরিবারের যে কেউ হতে পারে, তার এই সাপোর্টটা কিন্তু খুব জরুরি। কারণ এই সময় যেটা বললাম যে এক প্রেগনেন্সি, তার উপরে আবার যদি ডায়াবেটিস হয়, সেটা জেস্টেশনাল অথবা প্রেগনেন্সি রিলেটেড। তো এই সময়ে যেটা হয়, যদি আপনি প্রেগনেন্সিতে ডায়াবেটিসটা কন্ট্রোল না থাকে, যেটা স্যার বলছিলেন যে সুগারটাকে রেগুলার চেক করে আমাদেরকে খালি পেটে 5.3 নিচে রাখতে হবে, ভরা পেটে 6.7 মিলিমোলের নিচে রাখতে হবে। তো সবসময় রেগুলার চেক আপের মাধ্যমে যদি এটা আমি কন্ট্রোল করতে পারলাম না বা ইনসুলিনটা ঠিকমতো অ্যাডজাস্ট করতে পারলাম না, তাহলে গর্ভ অবস্থায় তার কিছু জটিলতা হতে পারে, যেমন প্রিএক্লাম্পসিয়া, হাইপারটেনশন, ঠিক আছে, তারপরে হচ্ছে তার পিটাম লেবার, আর তার হচ্ছে মিসক্যারেজ, অ্যাবর্শন, পলিহাইড্রামনিয়াস, আমাদের যে গর্ভস্থে যে ফ্লুইড থাকে, পানি থাকে, সেটা পরিমাণটা বেড়ে যাওয়া, এবং পরবর্তীতে যখন প্রসবকালীন সময়ে, সেই সময়টাতে কিন্তু তার ইনফেকশন হওয়ার ঝুঁকি থাকে। তার প্রোলং লেবার, বাচ্চাটা বড় হয়, আপনি বলছিলেন যে ম্যাক্রোসমি, যে বাচ্চাটা সাইজ বড় হয়, অনেক সময় যেটা হয় অবস্ট্রাকটেড লেবার হয়, বাচ্চাটার সাইজ এত বড় হয় যে তার হয়তোবা ডেলিভারির সময় কোনো একটা অংশ, যেটা আমরা বলি শোল্ডার ডিস্টোসিয়া, যেটা আটকিয়ে যায়, সেটা হয়তোবা ডেলিভারির সময় বের হতে কষ্ট হচ্ছে, ওইখানে কিন্তু ফিটাল লস হওয়ার সম্ভাবনা থাকে।
হ্যাঁ, এত কষ্ট করে ওই অবস্থায় ফিটাল লসটা কিন্তু খুবই দুঃখজনক একটা ব্যাপার। তো তারপরে হচ্ছে পরবর্তীতে বাচ্চার আবার কিন্তু রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, হ্যাঁ, অথবা তার রেসপিরেটরি ডিস্ট্রেস থাকতে পারে, তার কিন্তু নিউট্রাল জন্ডিস হতে পারে, বা পরবর্তীতে তার হাইপোগ্লাইসেমিয়াও পর্যন্ত হতে পারে, বা ওই যেটা বললাম যে বাচ্চাটা মারা পর্যন্ত যেতে পারে। তাহলে এই সব কিছুই কিন্তু অ্যাভয়েড করার কিন্তু বুদ্ধিটা হচ্ছে যে আপনাকে প্রিকনসেপশন কাউন্সেলিং থেকে শুরু করে তাকে বাচ্চা ডেলিভারি হওয়া পর্যন্ত সবসময় একটি সমন্বিত ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যাওয়া। কখনো এটা করা যাবে না যে আচ্ছা ভালো তো ছিলাম, আমি 1 মাস কিছু চেক করলাম না। এই পুরো ট্রাইমেস্টারগুলোতে তাকে রেগুলার ফলো আপে যাওয়া, তার সুগারটা কন্ট্রোল আছে কিনা, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইনসুলিনের ডোজটিকে অ্যাডজাস্ট করা। আমরা কিন্তু তাদেরকে শিখিয়েও দিই যে কীভাবে ডোজটি মানে বাড়লে বাড়াবেন বা কমলে কমিয়ে নেবেন, বা না পারলে ডাক্তারের পরামর্শ নেওয়া। খাওয়ার তালিকার ব্যাপারে অনেক ফ্যামিলিতে থাকে, ম্যাডাম খাওয়া দাওয়া বন্ধ করে দিছি, হ্যাঁ ডায়াবেটিস হয়েছে, এই বেশি বেশি খেয়ে খেয়ে ডায়াবেটিস বানাইছে। এরকম কিন্তু আমাদের কাছে অনেক ফ্যামিলি মেম্বারই কমপ্লেন করে, অতিরিক্ত খেয়ে উনি ডায়াবেটিস করে ফেলেছে। তো প্রেগনেন্সি অবস্থায় কিন্তু বাচ্চার গ্রোথের জন্য কিন্তু প্রপার নিউট্রিশনটা খুব জরুরি। একটা সুস্থ মায়ের জন্য একটা প্রপার নিউট্রিশন। ডায়েট কন্ট্রোল মানে এই না খাওয়া বন্ধ করে দেওয়া, ডায়েটের মডিফিকেশন, ডায়েট ক্যালোরি অনুযায়ী তার একটা প্রেগনেন্ট লেডি কিন্তু রিকোয়ারমেন্টটা বেশি থাকে, যেহেতু তার একটা বাচ্চা বড় করছেন তিনি ভিতরে। তো সেটা কিন্তু প্রপার ওয়েতে হবে, নিউট্রিশনটা প্রপার ডিস্ট্রিবিউশন। এটা মানে এই না যে আমি কোনো বেলা খাওয়া অফ করে দিলাম, আমি একদম কোনো একটা প্রোডাক্ট খাওয়া, অনেকে যে ভাতই খেলাম না, আমি ওটা খেলাম না, এরকম না। প্রপার ডিস্ট্রিবিউশন, ক্যালোরি অনুযায়ী, রিকোয়ারমেন্ট অনুযায়ী অ্যাডিকুয়েট নিউট্রিশন, এটা কিন্তু খুব জরুরি। এটাও কিন্তু যদি ঠিক না থাকে তাতেও কিন্তু আপনার ডায়াবেটিস ঠিক থাকবে না, আর যে কমপ্লিকেশনগুলো বললাম সেগুলো কিন্তু আরও বেশি হবে। তো দিন শেষে একটি সুস্থ বাচ্চা জন্ম হওয়াটাই কিন্তু অনেক সবার কাছে এটা এক্সপেক্টেড। এটা যেমন রোগী বা রোগীর লোক, ইভেন ডাক্তারের কাছেও কিন্তু এটা খুব ভালো। আমাদের কাছে যখন আমি ফিরে আসি, ম্যাডাম ওই যে আপনাকে দেখেছিলাম, এই যে বাচ্চা তো হয়ে গেছে, এটা কিন্তু আমাদের জন্য অনেক বিশাল একটা ব্যাপার। অনেক ধন্যবাদ ম্যাডাম, খুব সুন্দর করে বুঝিয়ে বললেন বিভিন্ন রকম কমপ্লিকেশনগুলি নিয়ে। নিব ছোট্ট একটি বিরতি, এবং বিরতির পরে এসে আমরা এই সময় কিভাবে থাকলে আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি, এটাকে ম্যানেজ করতে পারি, সে নিয়ে কথা বলবো। আমরা আজকে প্রেগনেন্সি সময়ে ডায়াবেটিস এবং হরমোনজনিত বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলছি, এবং এই সময় ম্যাডাম আমরা জানতে চাবো, আমরা শুধু ফোকাস করছি এখন ডায়াবেটিস নিয়ে, যেটা প্রেগনেন্সির সময় হতে পারে। প্রথমে একটু জানতে যাব ম্যাডাম যে এইটা আমরা কখন শনাক্ত করব, মানে একদম প্রেগনেন্ট হওয়ার সাথে সাথেই কি এই ডায়াবেটিসটা আসতে পারে, অথবা প্রেগনেন্সির শুরুতে আমি সব টেস্ট যখন করলাম নর্মাল, আমি কতদিন পরে করে এটাকে শনাক্ত করতে পারি, নাকি এটা প্রতি মাসে মাসেই করা উচিত? ধন্যবাদ, এটাও একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। স্যার কিছু রিস্ক ফ্যাক্টরের কথা বললেন, যাদের এই রিস্ক ফ্যাক্টরগুলো আছে তিনি যখনই প্রথম জানতে পারলেন, রিস্ক ফ্যাক্টরের মধ্যে যেমন তার আগে অনেক রোগীর এসে বলে, ম্যাডাম আমার তো আগে 2টা বা 3টা বাচ্চা নষ্ট হয়ে গেছে, আমি প্রেগনেন্ট হওয়ার পরে আমি জানি না কি কারণে কিন্তু আমার বাচ্চাগুলো নষ্ট হয়ে গেছে, অথবা আমার একটা বাচ্চা হয়েছিল যেটা মারা গিয়েছে, এবং বাচ্চাটা জন্ম গ্রহণ করেছে যার সাইজটা বড় ছিল, ওবেসিটি, হ্যাঁ, তার আগের থেকে হয়তো বা পিএমএস ছিল, হ্যাঁ, বা ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ, তার ফার্স্ট ডিগ্রি রিলেটিভসের মধ্যে ডায়াবেটিসের প্রবণতা আছে। এই ধরনের মায়েদের যখনই তিনি প্রেগনেন্সি তিনি জানতে পারলেন, আমরা বলি যে একটা রুটিন চেক আপ করে ফেলা ভালো, যার রিস্ক ফ্যাক্টর আছে। আর যাদের রিস্ক ফ্যাক্টর নাই তাদের ক্ষেত্রে আপনি যেটা বললেন, আসলে শুরুতেই এই ডায়াবেটিস, জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাসটা আসলে তেমনভাবে দেখা যায় না। তো 24 থেকে, মানে আমরা বলি সেকেন্ড ট্রাইমেস্টার আর কি, 24 সপ্তাহের মধ্যে, 24 থেকে 28 সপ্তাহের মধ্যে আমরা ওজিটিটি করতে বলি, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। এখানে আমরা তাদেরকে 75 গ্রাম গ্লুকোজ খাইয়ে একবার ফাস্টিং, খাওয়ানোর পরে 1 ঘন্টা পরে 2 ঘন্টা পরে একটা রিডিং দেখে তাকে ডিটেকশন করি যে তার জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস আছে কি নাই। তো সেক্ষেত্রে 5.1 মিলিমোলের বেশি যদি থাকে খালি পেটে, খাওয়ার 1 ঘন্টা পর যদি 10.5 এবং 10-এর উপরে, আর খাওয়ার 2 ঘন্টা পর যদি 8.5-এর উপর থাকে, তাহলে সেটাকে আমরা বলছি জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস। এখানেও যদি নর্মাল থাকে তাহলে তার ঝুঁকি আছে। প্রথমে তার ছিল না, তার পরবর্তীতে যখন আমরা ওজিটি করছি ছিল না, আমরা ঝুঁকি থাকে, বা তার যদি অন্য সাইন সিমটম, বা তার আলট্রাসাউন্ডে আমি হয়তো বা দেখছি যে তার জেস্টেশনাল এজের থেকে বাচ্চাটার সাইজটা বড় আসছে, তো সেই সময় কিন্তু আমরা পরবর্তীতে দরকার হলে আবার 32 সপ্তাহ থেকে আরেকবার কিন্তু সুগারটি চেক করে দেখব। তো সুগার চেক করে দেখার ব্যাপারটা কিন্তু খুব সহজ একটি প্রসিডিউর, যেটির মাধ্যমে কিন্তু একটি
বিশাল একটি অসুখ কিন্তু ডিটেকশন করা যায় এবং কমপ্লিকেশনগুলো কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারি। তো আমাদের পরামর্শ থাকবে আসলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী যখন যেটা প্রয়োজন সেটা অবশ্যই আপনি চেক করবেন, কারণ দিন শেষে একটি আনইভেন্টফুল বা একটি ঝুঁকিমুক্ত প্রেগনেন্সি এবং একটি বাচ্চাই কিন্তু আমরা আসলে আমাদের সবারই কাম্য। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। লাস্টে স্যারের কাছে একদম শেষে আমরা শুনলাম যে প্রেগনেন্সি রিলেটেড এই যে শনাক্তকরণ এবং এটাকে নিয়মিত যদি মনিটর করি তাহলেই কিন্তু আমরা এই পুরো প্রেগনেন্সি পিরিয়ডটাকে নিরাপদ রাখতে পারবো। একদম শেষে স্যার আমি আপনার কাছে জানতে চাবো সাধারণ মানুষের জন্য কোনো পরামর্শ আছে কিনা এই প্রেগনেন্সি মানে গর্ভধারণ করা নিয়ে এবং গর্ভকালীন সময়ে যদি নিরাপদ থাকতে পারি কোনো হরমোনজনিত কোনো সমস্যা না। ধন্যবাদ আপনাকে। প্রত্যেক রিপ্রোডাক্টিভ লাইফের কাপল হ্যাভ এভরি রাইট, আমি আগে বলছি যে কনসেপ্ট করার, কিন্তু যেহেতু আমার বাংলাদেশে ডায়াবেটিস সংখ্যা রোগীর সংখ্যা বেশি, ডিডিএম হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আমরা কিন্তু ডায়াবেটিস হওয়ার প্রবণতা আমাদের বেশি আছে। তাহলে যাদের যেটা ঝুঁকি কথা বললাম, তার ফ্যামিলিতে ডায়াবেটিস আছে, বাপ মার আছে বা আত্মীয় স্বজন আছে, আমার ওজন বেশি আছে, স্লোতা বেশি আছে, অথবা আমার আগে প্রেগনেন্সি বারবার লস হচ্ছে বা বিগ বেবি ব্যাপারটা হচ্ছে, অথবা আমার কায়িক পরিশ্রম কম করছি, এইরকম ঝুঁকি থাকলে আমাকে প্রথমেই আসতে হবে যে আমার ডায়াবেটিস আছে কিনা শনাক্তকরণ। এবং কি যদি কিছু নাও থাকে তাও আমাদের সে কন্টেস্টে আমরা বলে দিই যে বিফোর প্রেগনেন্সি আপনি প্ল্যান করেন যে আমি আমার প্রেগনেন্সি নিতে চাচ্ছি, যে চেক কিট আমরা বলি প্রি কনসেপশন চেকিং পয়েন্টগুলি। এটা আমরা বাংলাদেশ ব্লাড ডায়াবেটিস সমিতি বহুত আগে থেকে কাজীদের মাধ্যমে আমরা এই মেসেজটা দেওয়ার চেষ্টা করছি। কাজীদের মাধ্যমে আমার মেসেজ দেওয়া ডিউরিং যখন আমাদের বিয়ে হয়, বিয়ে মুহূর্তে আমরা কাজীদের মাধ্যমে আমাদের মেসেজটা দিই যে আপনার প্রেগনেন্সি হওয়া উচিত প্ল্যান প্রেগনেন্সি। আমাদের সাথে প্রেগনেন্সি বেশিরভাগ প্ল্যান না, আনপ্ল্যান। মেক ইউর প্রেগনেন্সি প্ল্যান। যখন আপনি প্ল্যান করতে যাবেন আপনি আপনার শরীর সম্বন্ধে আগে চেক আপ করে এখানে ডেফিনেটলি আমার এখানে ডায়াবেটিস চেক আপটা আসবে। তো ওই না থাকলেও আমার ওয়েট বেশি আসতেছে, কারণ আমার পরবর্তীতে আমি ডিউরিং প্রেগনেন্সি পিরিয়ড যে ডিডিএম আবার আসতে পারে, গর্ভকালীন ডায়াবেটিস আসতে পারে, সে আমাকে কাকে চেক আপ করে নিচ্ছি। ডায়াবেটিস থাকলে আমি সেভাবে নিয়ন্ত্রণ করব, ওজন বেশি থাকলে আমি সেভাবে নিয়ন্ত্রণ করব, ব্লাড প্রেশার বেশি থাকলে সেভাবে নিয়ন্ত্রণ করব। এটাকে প্রি কনসেপশন আমার সেবা। এই সেবাটা যদি আমরা আগে থেকে করতে পারি ডেফিনেটলি আমার এইগুলি সব কিছু সম্ভব হবে আমাদের পক্ষে। সো এটি মেসেজ হলো এটা যে প্রত্যেক মানুষের প্ল্যান প্রেগনেন্সি করে প্রেগনেন্সি নেওয়া উচিত। তাহলে এবং করতে গেলে আমাকে আমার শরীর সম্বন্ধে আমাকে আগে থেকে চেক আপ করে দেন আই ক্যান গো ফর দ্য প্রেগনেন্সি। খুবই সুন্দর মতো স্যার একদম লাস্টে যেটা বললেন যে পরিকল্পনা এবং নিয়ন্ত্রণ, এই দুইটা জিনিস যদি এবং মনিটরিং, এই তিনটা জিনিস যদি আমরা মেনে চলি আমাদের সবারই একটা সুস্থ বাচ্চা এবং সুন্দর একটা ভবিষ্যৎ পাওয়া যাবে। আপনাদের দুইজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং সুন্দর করে সাধারণভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনাদের সবাইকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি সবাই নিরাপদ একটি সুন্দর প্রেগনেন্সি পিরিয়ড পাওয়ার জন্য পরিকল্পনা, নিয়ন্ত্রণ এবং মনিটরিংয়ের মাধ্যমে থাকবেন।